খবর শুনছেন বর্ধমান নিউজ টিভি চ্যানেল থেকে। জানাবো আজকের গুরুত্বপূর্ণ 14টি তাজা খবর। শুরুতেই হেডলাইন্স। ঘরের ছেলে ঘরে ফিরলে প্রতি মাসে 5,000 টাকা। বাঙালি হেনস্থা আবহে পরিযায়ীদের পুনর্বাসনের শ্রমশ্রী ঘোষণা মুখ্যমন্ত্রীর। প্রৌঢ়কে বাবা বানিয়ে নকল পরিচয়পত্র তৈরি। বাংলাদেশের অনুপ্রবেশকারী বসিরহাটে কেঁচো খুঁড়তেই বেরোলো কেউটে। মেন্টাল হেলথ সার্ভের নামে এনআরসি, এই খেলাটা খেলবেন না। কল্যাণী এইমসের বিরুদ্ধে বিস্ফোরক মমতা। পরকীয়া নিয়ে খোঁচায় রাখ, স্ত্রীর কান ছিঁড়ে নিলেন স্বামী। শান্তিপুরে অশান্তির জের পৌঁছল থানায়। 100 দিনের কাজের বকেয়া নিয়ে কেন্দ্রকে তোপ, কমিশনকেও তুলোধনা অভিষেকের। মাদ্রাসা ভোটের নমিনেশনে উত্তপ্ত ভাঙড়, দিনে দুপুরে চলল বোমাবাজি। জয়েন্টের ফল প্রকাশ না করলে বিকাশ ভবনের সামনে ধর্ণা, মমতাকে ডেডলাইন বেঁধে দিলেন শুভেন্দু। বেড়াতে যাওয়ার আনন্দ মুহূর্তে শেষ, কার্শিয়াঙে হোমস্টের ছাদ থেকে পড়ে মৃত্যু বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রের। গৃহবধূকে ব্ল্যাকমেল করে ধর্ষণের অভিযোগ, পলাতক অভিযুক্ত। জনজাতি সমাজকে কটূক্তি, পঞ্চায়েত চেয়ারম্যানের বিরুদ্ধে তীর ধনুক হাতে বিক্ষোভ। বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার, বিজেপি নেতাদের চোখ উপড়ানোর হুঁশিয়ারি আব্দুর রহিম বক্সি। রাখে হরি মারে কে, সেতু থেকে নদীতে পড়ে কচুরিপানায় আটকে অন্ধ ব্যক্তি, 2 ঘন্টা পর উদ্ধার। দ্য বেঙ্গল পাইলস বিতর্কে শাশ্বতকে নিয়ে বিস্ফোরক বিবেক অগ্নিহোত্রী, কি বললেন পরিচালক? আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, সত্য তুলে ধরাই আমাদের লক্ষ্য, আর আপনাদের বিশ্বাসই আমাদের শক্তি। প্রতিদিন চেষ্টা করি সঠিক ও নিরপেক্ষ খবর পৌঁছে দিতে। যদি এই প্রচেষ্টা ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে পাশে থাকার বার্তা দিন। আপনার একটা ছোট্ট ক্লিকই আমাদের আগামী দিন গড়ার উৎস। এবারে দেখুন বিস্তারিত খবর। কথা মতোই পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে তিনি ঘোষণা করলেন নতুন প্রকল্প শ্রমশ্রী। ভিন্ন রাজ্যে কর্মরত শ্রমিকরা বাংলায় ফিরে এলে এই প্রকল্পের মাধ্যমে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে রাজ্য। আলাদা করে নাম নথিভুক্ত করলে তারা সরকারের নানা সুবিধা পাবেন। কাজ না পাওয়া পর্যন্ত সর্বাধিক 1 বছর প্রতি মাসে 5,000 টাকা করে অর্থ সাহায্য দেবে সরকার। সেই সঙ্গে থাকবে স্বাস্থ্য সাথী, খাদ্য সাথী প্রকল্পের সুবিধা এবং উৎকর্ষ বাংলার মাধ্যমে প্রশিক্ষণের সুযোগ। মুখ্যমন্ত্রী জানান, ভিন রাজ্যে গিয়ে বাঙালি শ্রমিকরা বারবার বঞ্চনা ও অত্যাচারের শিকার হচ্ছেন। তাদের সুরক্ষার স্বার্থেই আগেই ঘোষণা করেছিলেন রাজ্যে পেলে পুনর্বাসনের দায়িত্ব নেবে সরকার। সোমবার সেই প্রতিশ্রুতি পূরণ করলেন তিনি। শ্রমিক পরিবারের সন্তানদের পড়াশোনার দায়িত্ব নেবে রাজ্য। সরকারি স্কুলে ভর্তি থেকে শুরু করে অন্যান্য প্রকল্পের সুবিধা মিলবে সহজেই। শ্রমশ্রী প্রকল্পের জন্য আলাদা পোর্টাল চালু করা হবে। শ্রমিকরা সেখানে নাম নথিভুক্ত করলে সব ধরনের সাহায্য নিশ্চিত হবে। পাশাপাশি জব কার্ড সহ অন্যান্য সরকারি পরিষেবার সুবিধা দেওয়া হবে। রাজনৈতিক মহলের মতে ভিন রাজ্যে বাঙালিদের উপর বাঙালি বিদ্বেষমূলক ঘটনার প্রতিবাদে এভাবে শ্রমিকদের পাশে দাঁড়িয়ে কার্যত কল্পতরুর ভূমিকা নিলেন মুখ্যমন্ত্রী। পরিযায়ী শ্রমিকরা বাংলায় ফিরে আসলে যাতে কোনো সমস্যায় না পড়েন তার সব দিক সামলাতে দৃঢ় প্রতিজ্ঞ সরকার। উত্তর 24 পরগনার বসিরহাটের হিঙ্গলগঞ্জে এক বাংলাদেশি অনুপ্রবেশকারীর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে খবর, অভিযুক্তের নাম বেল্লাল গাজী। অভিযোগ, বছর 1.5 আগে স্ত্রী মনিরা বিবিকে সঙ্গে নিয়ে তিনি সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকেন এবং হিঙ্গলগঞ্জের স্যান্ডেলবিল পঞ্চায়েত এলাকায় বসবাস শুরু করেন। এরপর দালালের মাধ্যমে নকল ভোটার ও আধার কার্ড তৈরি করে ফেলেন। শুধু তাই নয়, ওই এলাকায় জমি কিনে বাড়িও গড়েছেন বলে অভিযোগ। স্থানীয়রা জানিয়েছেন তার ব্যবহার অত্যন্ত খারাপ, হুমকি দেওয়া ও কটু কথা শোনানো নিত্যদিনের ঘটনা। অভিযোগ আরো গুরুতর হয়েছে যখন শোনা যায় বেল্লাল নথিপত্র তৈরি করতে স্থানীয় বাসিন্দা আমজেদ গাজীকে বাবা হিসেবে ব্যবহার করেছেন। অথচ আমজেদ গাজী দাবি করেছেন তিনি ঘুণাক্ষরেও জানেন না কিভাবে তার পরিচয় ব্যবহার করা হয়েছে। এই ঘটনায় হতবাক তিনি। অন্যদিকে বেল্লালের স্ত্রী মনিরা পারভিন স্বীকার করেছেন তাদের আসল ঠিকানা বাংলাদেশে। তবে তিনি জানিয়েছেন তার নিজের এখনো ভারতের কোনো পরিচয়পত্র নেই। এলাকা জুড়ে খবর ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে চাঞ্চল্য। অভিযোগ উঠতেই বেল্লাল গাজীকে আর বাড়িতে পাওয়া যায়নি। তিনি গা ঢাকা দিয়েছেন কিনা তা নিয়েও প্রশ্ন উঠছে। হিঙ্গলগঞ্জের পঞ্চায়েত প্রধান পরিতোষ বিশ্বাস জানিয়েছেন গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। প্রমাণ মিললে এবং বেল্লাল সত্যি বাংলাদেশি প্রমাণিত হলে পঞ্চায়েতের পক্ষ থেকে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। বিহারে বিশেষ সমীক্ষা রিভিশন শুরু হলেও বাংলায়িত হবে কিনা তা নিয়ে এখনো সিদ্ধান্ত জানায়নি জাতীয় নির্বাচন কমিশন। মুখ্য নির্বাচন কমিশনার জানিয়ে দিয়েছেন সময় মতো এ বিষয়ে জানানো হবে। তবে এরই মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিস্ফোরক অভিযোগ তুলেছেন। তার দাবি, কেন্দ্রের নিয়ন্ত্রণাধীন কল্যাণী এইমস মেন্টাল হেলথ সার্ভের নামে ঘোরপথে এনআরসি করার চেষ্টা করছে। সোমবার নবান্নের সাংবাদিক বৈঠকে মমতা বলেন,
কল্যাণী এইমসের উদ্বোধনের সময় রাজ্যকে জানায়নি, অথচ রাজ্য বহু সাহায্য করেছে। এখন মেন্টাল হেলথের নাম করে বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করা হচ্ছে। আসলে এটি এক রাজনৈতিক দলের হয়ে কাজ করার চেষ্টা। তিনি সাধারণ মানুষকে সতর্ক করে বলেন, রাজ্য সরকারি আধিকারিক ছাড়া কাউকে অন্য কোনো তথ্য দেবেন না। ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার চেষ্টা হতে পারে। কল্যাণী এইমসের এক আধিকারিক অবশ্য মুখ্যমন্ত্রীর অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তার দাবি, এটি রুটিন মাফিক সমীক্ষা, কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই। মমতা স্পষ্ট সতর্ক বার্তা দিয়ে বলেন, রাজ্যের মেন্টাল হেলথ বিভাগ রয়েছে, তাই এ কাজ করার দায়িত্ব রাজ্যের। কল্যাণী এইমসকে উদ্দেশ্য করে তার বার্তা, ভালো করে চিকিৎসা করুন, রোগীদের সুস্থ করুন, আমরাও আরও সাহায্য করব। তবে রাজনীতির খেলায় নামবেন না। এই ইস্যুকে ঘিরে রাজ্যে তীব্র রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। এদিকে মুখ্যমন্ত্রীর অভিযোগ, অন্যদিকে এইমস কর্তৃপক্ষের অস্বীকার। দুই পক্ষের টানাপোড়েনে নতুন বিতর্কে জড়ালো বাংলার রাজনীতি। দাম্পত্য কলহের সময় রক্তারক্তি কাণ্ড। নদিয়ার শান্তিপুরে স্ত্রীর সঙ্গে ঝগড়া করতে করতে তার কান ছিঁড়ে নেওয়ার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। পুলিশের দ্বারস্থ হলেন আক্রান্ত স্বামী। পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে শান্তিপুর থানার চাঁদরা গ্রামে। ছবি দেবনাথ নামের এক মহিলার অভিযোগ, স্বামী টিঙ্কু দেবনাথ তার কান টেনে ছিঁড়ে নিয়েছে। স্থানীয় সূত্রে খবর, ছবি ও টিঙ্কুর বেশ কয়েক বছরের দাম্পত্য। টিঙ্কু পেশায় পরিযায়ী শ্রমিক। সম্প্রতি তিনি বাড়ি ফিরেছিলেন। তারপরে স্বামী স্ত্রীর গন্ডগোল শুরু হয় বলে খবর। টিঙ্কুর স্ত্রীর দাবি, প্রতিবেশী এক মহিলার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন স্বামী। এ নিয়ে প্রতিবাদ করায় রবিবার রাতে তাকে মারধর করেন স্বামী। বাকবিতণ্ডার সময় স্বামী তার কান টেনে ছিঁড়ে দেন। বধূর চিৎকার চেঁচামেচি শুনে আশেপাশের মানুষ ছুটে গিয়েছিলেন। ছবিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কানে ব্যান্ডেজ নিয়ে সোমবার থানায় যান ওই মহিলা। স্বামীর বিরুদ্ধে লিখিত অভিযোগ করে শাস্তির দাবি করেন। অভিযোগের ভিত্তিতে খোঁজ খবর শুরু করেছে পুলিশ। স্ত্রীর অভিযোগ প্রসঙ্গে টিঙ্কু এখনো কোনো প্রতিক্রিয়া দেননি। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ফের কেন্দ্রকে এক হাত নিলেন। অভিযোগ তুলে 100 দিনের কাজ থেকে জল জীবন মিশন সহ একাধিক প্রকল্পে বাংলাকে বঞ্চিত করা হচ্ছে। সোমবার দিল্লি থেকে কলকাতায় ফিরেই দমদম বিমানবন্দরে দাঁড়িয়ে তিনি বলেন, কলকাতা হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও কেন্দ্র 100 দিনের প্রকল্পের বকেয়া টাকা দেয়নি, বরং নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছে। তার বক্তব্য, সরকার চায় না বাংলার গরিব মানুষরা টাকা পাক, তাই বলি এরা জনবিরোধী, বাংলা বিরোধী সরকার। অভিষেক দাবি করেন, বাংলার পরাজয়ের পর কেন্দ্র আবাস, রাস্তা সহ একাধিক প্রকল্পে রাজ্যের 1,94,000 কোটি টাকা আটকে রেখেছে। মোদীকে উদ্দেশ্য করে তার বার্তা, আগে সেই টাকা মেটান, তারপরে বাংলা নিয়ে কথা বলুন। এদের নির্বাচন কমিশনকেও কাঠগড়ায় তোলেন অভিষেক। রবিবারের সাংবাদিক বৈঠকে কমিশন কোনো প্রশ্নের উত্তর দিতে পারেনি বলে তিনি দাবি করেন। তার কথায়, মৃত ভোটারদের নাম নিয়ে কমিশন জবাব দিতে পারেনি। আসলে মানুষের ভোটাধিকারের মৌলিক অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা চলছে। অভিষেকের অভিযোগ, লক্ষ লক্ষ মৃত ভোটারের নাম রয়েছে তালিকায়। ওই তালিকার ভিত্তিতে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়েছেন। সত্যিই যদি এসআইআর করতে হয়, আগে লোকসভা ভাঙো। মানুষকে ফেস করতে ভয় পাচ্ছেন আমরা, ভয় পাচ্ছে বিজেপি। তিনি আরো জানান, কমিশন বলছে 7 দিনের মধ্যে হলফনামা না দিলে দাবি গ্রহণযোগ্য হবে না। এর জবাবে তার চ্যালেঞ্জ, বিহারে 65 লক্ষ নাম বাদ দেওয়া হয়েছে। কমিশন হলফনামা দিয়ে বলুক, এটা নাম ভুল হলে মুখ্য নির্বাচন কমিশনার ইস্তফা দেবেন কি না। অভিষেক সতর্ক করেন, ভোটার তালিকা থেকে একজনের নামও বাদ পড়লে 1 লক্ষ জনতাকে নিয়ে দিল্লিতে আন্দোলনে নামবে। দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ে হাই মাদ্রাসার মনোনয়ন ঘিরে সোমবার চরম অশান্তি ছড়ালো। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনেই বোমাবাজি ও সংঘর্ষের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়। দুপুর 1টা পর্যন্ত ছিল মনোনয়নের সময়সীমা। তার আগেই এলাকায় বোমা ফাটার অভিযোগ ওঠে। তৃণমূল দাবি করে আইএসএফই বোমাবাজি করছে। পাল্টা আইএসএফের অভিযোগ, রবিবার রাত থেকেই তৃণমূল নেতা তথা বিধায়ক শওকত মোল্লার ঘনিষ্ঠরা অশান্তি ছড়ানোর চেষ্টা করেছিল। এদিন দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও মারধরের ছবি প্রকাশ্যে আসে। পরিস্থিতি সামাল দিতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়। ভাঙড় থানার সামনেও দুই পক্ষ মুখোমুখি হলে উত্তেজনা আরও বাড়ে। পুলিশের সামনে মারধরের ঘটনা ঘটেছে বলে অভিযোগ। এক মহিলা আইএসএফ সমর্থক দাবি করেন, থানা থেকে টেনে বার করে আমাদের মারধর করা হয়েছে, মনোনয়ন দিতে দেওয়া হবে না বলে আগেই প্রস্তুতি নিয়েছিল ওরা। আইএসএফ নেতা রাহুল মোল্লার বক্তব্য, পুলিশকে আগেভাগেই সতর্ক করা হয়েছিল, কিন্তু রবিবার রাতেই দুষ্কৃতীরা মাদ্রাসার পাশে আশ্রয় নেয়। সোমবার সকালে মনোনয়নের সময় আইএসএফ প্রার্থীদের টেনে এনে মারধর করা হয়। তার দাবি, বোমাবাজির সময় সেখানে তাদের সমর্থকরা উপস্থিতি ছিলেন না। অন্যদিকে শওকত মোল্লা অভিযোগ উড়িয়ে দিয়ে পাল্টা বলেন, আইএসএফ আগে থেকেই অস্ত্র মজুত করে রেখেছিল, সন্ত্রাসের পরিবেশ তৈরি হয়েছে ওরাই। এটা চক্রান্ত ছাড়া কিছু নয়। ঘটনা জেরে ভাঙড় আতঙ্কে ছড়িয়েছে। বিরাট পুলিশ বাহিনী মোতায়েন করা হলেও অশান্তি ঘিরে পরিস্থিতি এখন উত্তপ্ত।
রাজ্যের শিক্ষা ব্যবস্থার অবনতির অভিযোগে ফের সরব হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অভিযোগ, সময় পেরিয়ে গেলেও এখনো প্রকাশ হয়নি জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল। এর যে ভর্তির প্রক্রিয়া আটকে পড়েছে। সোমবার রাজভবনের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন, ৩ মাস হয়ে গিয়েছে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের, অথচ জয়েন্টের ফল সামনে আনা হয়নি। বোর্ড জানিয়েছে আর কোনো আইনি জটিলতা নেই, তবে কেন ফলাফল চাপা রাখা হচ্ছে? তার অভিযোগ, মুখ্যমন্ত্রী ইচ্ছাকৃতভাবে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি আটকে দিয়ে বেসরকারি প্রতিষ্ঠানকে ব্যবসার সুযোগ করে দিচ্ছেন। শুভেন্দুর কথায়, সরকারি প্রতিষ্ঠান যত ভাঙবে বেসরকারি তত ফুলে ফেপে উঠবে। অন্তত ১,০০০ কোটি টাকার ব্যবসার সুযোগ করে দিয়েছে তৃণমূল সরকার। তিনি দাবি করেন, এভাবে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ অন্ধকারে ঠেলে দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে শুভেন্দু বলেন, স্বাধীনতার পর এরকম শিক্ষা বিপর্যয় আর হয়নি। জাতীয় ওবিসি তালিকার বাইরে থাকা ৭৬টি মুসলিম সম্প্রদায়কে অন্তর্ভুক্ত করে ৫ লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ ধ্বংস করা হয়েছে। একই সঙ্গে রাজ্যপালের হস্তক্ষেপও দাবি করেছেন তিনি। ফল প্রকাশে দেরি হলে ধর্নায় নামার হুঁশিয়ারি দেন বিরোধী দলনেতা। তার ঘোষণা, চলতি সপ্তাহের কর্মদিবসের মধ্যে জয়েন্টের ফল না বেরোলে এবং প্রথম সপ্তাহে ভর্তি প্রক্রিয়া শুরু না হলে আগামী সপ্তাহে বিকাশ ভবনের সামনে সারা দিনব্যাপী ধর্নায় বসব। রাজনৈতিক সহকর্মী এবং শিক্ষাবিদদেরও সঙ্গে নেব। কার্শিয়াংয়ে বেড়াতে গিয়ে রহস্য মৃত্যুর শিকার হলেন ইঞ্জিনিয়ারিং ছাত্র সপ্তনীল চট্টোপাধ্যায়, বয়স 23 বছর। শহরের এক বেসরকারি কলেজের কম্পিউটারে সায়েন্স বিভাগের পড়ুয়া সপ্তনীল ৩ দিন আগে ৪ বান্ধবী ও 2 বন্ধুর সঙ্গে বেড়াতে গিয়েছিলেন কার্শিয়াং। রবিবার ভোরে ডাউহিল এলাকার একটি হোমস্টের ছাদ থেকে পড়ে গুরুতর জখম হন তিনি। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। পুলিশ সূত্রে খবর, ভোর ৫টা নাগাদ সূর্যোদয় দেখতে গিয়েই তিনি হঠাৎ হোমস্টের ৩য় তলা থেকে পড়ে যান। কিভাবে এই দুর্ঘটনা ঘটল তা নিয়ে রহস্য তৈরি হয়েছে। নিছক দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণ এর পিছনে লুকিয়ে রয়েছে তা এখনো স্পষ্ট নয়। ইতিমধ্যেই তার দেহ ময়না তদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। হোমস্টের সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং বন্ধুদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। ঘটনায় আরও ধোঁয়াশা তৈরি করেছে পরিবারের দাবি। সপ্তনীল যে কার্শিয়াংয়ে বেড়াতে গিয়েছিলেন সে বিষয়ে কিছুই জানতেন না তার পরিবারের সদস্যরা। কেন তিনি পরিবারকে না জানিয়ে দূরে বেড়াতে গেলেন তা নিয়েও প্রশ্ন উঠছে। পরিবারের অভিযোগ, বিষয়টি সম্পূর্ণ অজানা ছিল তাদের কাছে। কার্শিয়াংয়ের অতিরিক্ত পুলিশ সুপার অভিষেক রায় জানিয়েছেন, 6 বন্ধু মিলে বেড়াতে এসেছিল তারা। তদন্তের স্বার্থে প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, সব দিক খতিয়ে দেখা হচ্ছে। মৃতের কাকা রিক্তিম চট্টোপাধ্যায় বলেন, ভোরবেলায় খবর পাই আমরা, কিভাবে এই দুর্ঘটনা ঘটল তা জানা নেই। পুলিশ তদন্ত করুক, তারপরে আসল সত্য প্রকাশ পাবে। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পাহাড়ি শহরে। দীর্ঘদিন ধরে সহবাস করেছেন, দিয়েছিলেন বিয়ের প্রতিশ্রুতি, কিন্তু তা পূরণ করেননি। উল্টে নাকি জুটেছিল ব্ল্যাকমেইল। দক্ষিণ ২৪ পরগনার কোলতলির এক মহিলা এমনই অভিযোগ করলেন এক ব্যক্তির বিরুদ্ধে, আর তারপর সোজা চলে গেলেন থানায়। দায়ের করলেন ধর্ষণের অভিযোগ। তবে অভিযোগ দায়ের হতেই গ্রেপ্তার অভিযুক্ত। অভিযোগ, দিনের পর দিন হুমকি ও প্রাণনাশের ভয় দেখাতো অভিযুক্ত যুবক। নির্যাতিতাকে ব্ল্যাকমেলও করা হতো বলে জানা গিয়েছে। আর সহ্য না করতে পেরে শেষমেশ রবিবার রাতে নির্যাতিতা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। অভিযুক্ত বর্তমানে পলাতক, তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, দ্রুত নির্যাতিতার শারীরিক পরীক্ষা করা হবে। একই সঙ্গে আদালতে তার গোপন জবানবন্দি রেকর্ড করার আবেদন জানানো হবে। নির্যাতিতা মহিলা বলেন, আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে। ও আমায় বলেছিল আমার সঙ্গে না মেলামেশা করলে আমি তোমাকে খুন করব। আমায় বিয়ে করবেও বলেছিল, এখন আবার বলছে বিয়ে করবে না। জনজাতি সমাজের এক সদস্যকে উদ্দেশ্য করে কটূক্তি, আর তাতেই উত্তাল সাগরদিঘি। তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান মসিউর রহমানের বিরুদ্ধে জনজাতিদের অপমান করার অভিযোগে ফুঁসে উঠেছে গোটা জনজাতি সমাজ। সোমবার সকালে হাতে তীর ধনুক নিয়ে বিডিও অফিসের সামনে জড়ো হন অসংখ্য জনজাতি প্রতিনিধি। ক্ষোভে ফেটে পড়ে তারা। সরাসরি চেয়ারম্যানের শাস্তির দাবি তোলেন আন্দোলনকারীরা। ঘটনার সূত্রপাত কয়েকদিন আগে। অভিযোগ, একটি সভায় জনজাতি সমাজের এক প্রতিনিধি ও গোটা জনজাতি সমাজকে উদ্দেশ্য করে অশালীন ভাষায় মন্তব্য করেন মসিউর। বিষয়টি প্রকাশ্যে আসতেই প্রতিবাদের ঝড় ওঠে। এর আগেও এক দফা বিক্ষোভ হয়েছে ব্লক অফিসের সামনে। তবে মসিউরের ক্ষমাহীন আচরণে ক্ষুব্ধ জনজাতি সমাজ ফের পথে নামে। তাদের দাবি, জনজাতি সমাজের প্রতি এই অবমাননাকর আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দৃষ্টান্তমূলক শাস্তি চাই আমরা। এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া মেলেনি। তবে ক্রমশ চড়ছে উত্তেজনার পারদ। জনজাতি সমাজের প্রতিনিধি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ন্যায় না মিললে আন্দোলন চলবে আরও বড় পরিসরে। বিজেপি শাসিত রাজ্যে পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশি তকমা দিয়ে হেনস্থার অভিযোগ ফের সামনে এলো। রাজস্থানে কাজ করতে গিয়ে মালদহের কালিয়াচকের বাসিন্দা আমির শেখকে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেফতার করে পুলিশ। অভিযোগ, তাকে মারধর করে পরে বিএসএফ এর মাধ্যমে জোরপূর্বক বাংলাদেশে পুশব্যাক করা হয়।
দীর্ঘ 22 দিন পর রাজ্য সরকারের উদ্যোগে তিনি নিজের বাড়িতে ফিরেছেন। সোমবার সন্ধ্যায় জালালপুরে তাকে সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা মঞ্চে উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সভাপতি তথা মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সি, জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, জেলা চেয়ারপারসন চৈতালি সরকার, সুদাপুরের বিধায়ক আব্দুল গনি সহ তৃণমূল নেতৃত্ব। সেখানেই বিজেপিকে আক্রমণ করেন বিধায়ক বক্সি। তার কড়া হুঁশিয়ারি, বিজেপি যে চোখ দিয়ে বাঙালি ও বাংলাদেশিদের এক করে দেখছে সেই চোখ উপড়ে ফেলবেন তৃণমূল কর্মীরা। তিনি অভিযোগ করেন, বাংলার শ্রমিকদের উপর বিজেপি শাসিত রাজ্যগুলিতে বারবার অত্যাচার চলছে। আমির শেখ তার বড় উদাহরণ। অন্যদিকে ব্লক সভাপতি মোহাম্মদ সারিউল বলেন, আমরা পরিযায়ী শ্রমিকদের পাশে রয়েছি। আমির শেখকে যেভাবে বাংলাদেশে পুশব্যাক করা হলো তা নিন্দনীয়। বিজেপি সরকার মানুষের জীবনের সঙ্গে ছেলে খেলা করছে। সংবর্ধনা অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি তুলে দেওয়া হয় আমিরের হাতে। স্থানীয় নেতৃত্ব আর্থিক সাহায্য করেন। প্রায় 3 মাস আগে বাংলাদেশি সন্দেহে রাজস্থান পুলিশ তাকে গ্রেফতার করেছিল। তারপর জেলবন্দি থেকে জোরপূর্বক বাংলাদেশে পাঠানো হয়। শেষমেশ প্রশাসনের উদ্যোগে দেশে ফিরিয়ে আনা হয় তাকে। এদিনের অনুষ্ঠানে জেলা তৃণমূল নেতৃত্ব একযোগে বিজেপি সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন। এলাকায় ঘুরে ঘুরে লটারি বিক্রি করেন অন্ধ ব্যক্তি। সেতুর উপর দিয়ে যাওয়ার সময় ওই ব্যক্তি নিচে ইচ্ছামতি নদীতে পড়ে যান। কোনো রকমে কচুরিপানা ধরে ভেসে থাকতে চেষ্টা করেছিলেন তিনি। প্রাণ বাঁচানোর জন্য তিনি আর্তনাদও করেছিলেন তিনি। পরে স্থানীয় এক ব্যক্তি সেই সেতু দিয়ে যাওয়ার সময় আর্তনাদ গোঙানি শুনে তাকে দেখতে পান। ঘন্টা দুয়েক পরে স্থানীয় পুরসভা ও প্রশাসনের চেষ্টায় ওই ব্যক্তিকে উদ্ধার করল। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার বনগাঁয়। অন্ধ ওই লটারি বিক্রেতার নাম শঙ্কর পাল। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বনগাঁ এলাকাতেই থাকেন ওই ব্যক্তি। এলাকাতেই ঘুরে ঘুরে লটারি বিক্রি করেন। এদিন দুপুরে তিনি বনগাঁর ইচ্ছামতি নদীর উপরে রাখালদাস সেতুর উপর থেকে হেঁটে পার হচ্ছিলেন। সে সময় সেতুকে কেউ যাতায়াত করছিলেন না বলে খবর। সাবধান হয়ে চলার পরেও সেতু থেকে তিনি ইচ্ছামতি নদীতে পড়ে যান। বর্ষাকাল হওয়ার জন্য নদীতে যথেষ্ট জল রয়েছে। কোনো রকমে তিনি নদীতে থাকা কচুরিপানা ধরে প্রাণে বাঁচার চেষ্টা করেন। সেভাবেই তিনি ভেসে থাকার চেষ্টা করছিলেন। বাঁচার জন্য শঙ্কর পাল আর্তনাদও করতে থাকেন। বেশ কিছু সময় পরে গৌরীদে ওই সেতু দিয়ে যাচ্ছিলেন। তিনি গোঙানি ও আর্তনাদ শুনে খোঁজাখুঁজি শুরু করেন। তখনই ওই ব্যক্তিকে কচুরিপানায় আটকে থাকতে দেখেন তিনি। গৌরীদের চিৎকার চেঁচামেচিতে অন্যরা ছুটে যান সেখানে। খবর দেওয়া হয় পুলিশ প্রশাসনকে। ঘটনাস্থলে যায় পুলিশ ও বনগাঁ পুরসভার সদস্যরা। প্রায় 2 ঘন্টা পরে ওই ব্যক্তিকে নদী থেকে উদ্ধার করা হয়। দ্রুত তাকে বনগাঁ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে। পরে ব্যক্তি জানান, ব্রিজের উপর দিয়ে যাওয়ার সময় মাথা ঘুরে গিয়েছিল। তখনই তিনি মাথা ঘুরে পড়ে যান। পরিচালক বিবেক অগ্নিহোত্রীর আসন্ন ছবি দ্য বেঙ্গল পালস নিয়ে বিতর্ক ক্রমেই বাড়ছে। টিজার মুক্তির পর থেকেই ছবিটি নিয়ে জল ঘোলা শুরু হয়েছিল। তারপর গত শনিবার কলকাতায় ট্রেলার লঞ্চ অনুষ্ঠিত বিঘ্নিত হওয়ায় সেই বিতর্ক আরও উস্কে ওঠে। এর মধ্যেই অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়ের এক সাক্ষাৎকার নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শাশ্বত জানান, ছবির নাম যে প্রথমে দ্য দিল্লি ফাইলস থেকে বদলে দ্য বেঙ্গল ফাইলস হয়েছে তা তিনি শুটিং শেষ হওয়ার পরেই জানতে পারেন। আগে থেকে সে খবর তার জানা ছিল না। তিনি আরো বলেন, তিনি একজন অভিনেতা, তাই পরিচালকের নির্দেশ ও চিত্রনাট্য অনুযায়ী অভিনয় করাই তার কাজ। যতটুকু বলা হয়েছে ততটুকুই তিনি জানেন। তবে দিল্লিতে এক অনুষ্ঠানে শাশ্বতর এই মন্তব্যের বিরোধিতা করেন বিবেক। তিনি বলেন, আসলে ওকে যা বলতে বলা হয়েছে তাই বলেছে। শাশ্বত ভারতের অন্যতম সেরা অভিনেতা, দারুণ সব ছবিতে অভিনয় করেছে। আমার ছবিতেও যেভাবে অভিনয় করেছে তার জন্য জাতীয় পুরস্কার পাওয়ার যোগ্য। বিবেক আরও দাবি করে, ছবিতে শাশ্বত মুর্শিদাবাদের এক বিধায়কের চরিত্রে অভিনয় করেছেন এবং ছবিটি সম্পূর্ণ বাংলাকে কেন্দ্র করেই তৈরি। প্রচুর বাঙালি অভিনেতা এতে কাজ করেছেন। পরিচালকের কথায়, ছবির নাম অনেক আগেই বদলানো হয়েছিল এবং পোস্টার মুক্তির পরেও সব অভিনেতাকে পাঠানো হয়েছিল। তাই এখন যদি কেউ বলেন তিনি জানতেন না, তবে তা নিয়ে তার কিছু বলার নেই। এই মন্তব্য ঘিরে আবারও বিতর্কের আগুন জ্বলতে শুরু করেছে চলচ্চিত্র মহলে।